This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ইংরেজিতে বলে স্পাইন, বাংলায় শিরদাঁড়া বা মেরুদণ্ড। মেরুদণ্ড আছে বলেই মানুষ মেরুদণ্ডী প্রাণী। কিন্তু চিকিৎসকরা অভিযোগ করছেন অনেকজনের স্পাইনলেস হয়ে গেছে, তাই স্পাইন দিতে যাচ্ছে আজকে। এইটাই আমাদের আমরা সিম্বলিক করতে চাই। একটা প্রতীক, আমরা আজ একদমই এটা শান্তিপূর্ণ মিছিল, এর মধ্যে কোনো অশান্তির কোনো লেশ মাত্র নেই। ये हम लोग ये शो कर रहे हैं कि कोलकाता पुलिस की कोई स्पाइन नहीं है, ना ही वो हमें प्रोटेक्शन दे पाते हैं, ना ही वो हमारे जस्टिस दिलवा पाते हैं। সোমবারই কলকাতার পুলিশ কমিশনারের হাতে শিরদাঁড়া তুলে দিতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু পুলিশ ব্যারিকেড বসিয়ে রাস্তা আটকে দেয়। অতঃপর রাতভর অবস্থান, শিরদাঁড়ার ঠাঁই হয় ব্যারিকেডে। কি অদ্ভুত নয় প্রতীকী ছবিটা। একদিকে ওই ছাত্রছাত্রীরা দিনের আলোর থেকে রাতের অন্ধকার পেরিয়ে আবার সূর্যোদয়, সারা দিন ধরে 24 ঘন্টা ধরে তারা অপেক্ষায় ছিলেন, তারা ধর্ণা দিচ্ছিলেন, তারা আন্দোলন করছিলেন। আর ওপাশে কার ওপাশে? ওই লোহার ব্যারিকেডের ওপাশে বসেছিলেন তারা, যাদের জন্য ওই স্লোগানগুলো ছিল। এবার দেখুন, দুপক্ষ দুপাশে রয়েছেন, দুপক্ষই নিজের নিজের দায়িত্ব পালন করছিলেন। এক দলের দায়িত্ব ছিল প্রতিবাদ করার, তারা প্রতিবাদ করছিলেন, আপোষহীন প্রতিবাদ। আরেক দল, তাদের দায়িত্ব ছিল, এটাই তাদের কর্তব্য, তাদের ফোর্ট রক্ষা করা। তারা সুশৃঙ্খল বাহিনী, তারা তাদের কাজ করছিলেন, প্রহরা দিচ্ছিলেন, আটকাচ্ছিলেন। এবার দুটোর মাঝখানে, মানে এই কুলে আমি আর ওই কুলে তুমির মতো মাঝখানটায় সেখানে ওই লোহার ব্যারিকেড, আর ব্যারিকেডের ওপরে শিরদাঁড়া আর একটা গোলাপ ফুল। কি অদ্ভুত প্রতীকী ছবিটা, জানেন তো। দেখছিলাম, দেখতে দেখতে আমি ফিরে যাচ্ছিলাম বেশ কয়েকটা বছর আগে রাশিয়ায়, সেন্ট পিটার্সবার্গ, আগে নাম ছিল লেনিনগ্রাদ। লেনিনগ্রাদে একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম একটা বাড়ির সামনে একটা পিলার মতো, নর্মাল পিলার, ওখানকার যেদিকে তাকাবেন সেদিকেই বাড়িগুলোর মধ্যে একটা ইতিহাস উকি মেরে যায়। তো সেইখানে দেখলাম যে সাধারণ পিলার, কিন্তু একটা গায়ে একটা কাঁটা তারের একটা টুকরো লাগানো, আর তার ওপর একটা গোলাপ ফুল। দেখো অদ্ভুত একটা মনে হলো, মানে রিপোর্টার সত্তাটা জেগে উঠতে বিদেশে গেলে গুগল বাবা ভীষণ কাজ করে, গুগল ম্যাপস, গুগল ট্রান্সলেটার। তাড়াতাড়ি ট্রান্সলেটার অন করে দেখলাম ওপরে রাশিয়ান ভাষায় যেটা লেখা আছে সেটা আসলে ইতিহাসের একটা বিরাট বড় বিজ্ঞপ্তি। ওই যে পিলারটা এবং তার গায়ে যে কাঁটা তার, সেটা আসলে ওই যখন নাৎসি বাহিনী, হিটলারের নাৎসি বাহিনী বহুদিন, 4 বছরেরও একটু বেশি সময়, 2 বছর 4 মাসেরও একটু বেশি সময় ধরে ওই লেনিনগ্রাদকে অবরুদ্ধ করে রেখেছিল, সেই সময়ের কথা তুলে ধরছে এই পিলারটা। দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছিলেন লেনিনগ্রাদের মানুষ। 2 বছর 4 মাস, বিরাট সময়, তারা মাথা নত করেননি। প্রায় 15 লক্ষ মানুষ, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, প্রবল ঠান্ডা, জ্বালানি নেই, মারা গেছিলেন, কিন্তু মাথা নত করেননি। আজকে সেই দিনটা, সেই সময়টা, সেই প্রতীকী জিনিসটাই আমি দেখতে পেলাম কোথাও গিয়ে, যেন লালবাজারের সামনে ওই লোহার ব্যারিকেডগুলোর ওপর একটা শিরদাঁড়া আর একটা গোলাপ ফুলের মধ্যে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।
স্টেতর বদলে গিটার, এও যেন রাত জেগে মুমূর্ষু রোগীর জটিল অপারেশন। যে রোগ সামনে এসেছিল তিলোত্তমার নিথর দেহটা উদ্ধারের পর, রোগ আর রোগীকে সারানোর এক ভিন্ন লড়াই, একদল চিকিৎসকের লড়াই। বরাবর আর্জিকর ঘটে না, আপনারা তথ্য প্রমাণ লোকান না, আপনারা তথ্য প্রমাণ কি প্রত্যেকবার লোকান? ঠিক আছে স্যার, পরীক্ষা নিচ্ছে, আমরা পরীক্ষা দেব। পরীক্ষা জুনিয়র ডাক্তারদের সিলেবাসটা আনকমনই ছিল, কিন্তু কমন ফ্যাক্টর সেটা তো তিলোত্তমার জাস্টিস। সোমবার দুপুরে 9 ফুটের শিকল আর তালাওয়ালা ব্যারিকেড, বিপক্ষে শিরদাঁড়া প্রতীকী হলেও পরীক্ষা শুরু এর পরেই। গত 35-40 বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে বিবি গাঙ্গুলি ফেয়ার্স লেনে কিন্তু আটকানো হয়, ফলে এর তো কোনো অন্য সলিউশন হতে পারে না। আমরা তো নিয়মের বাইরে যেতে পারবো না। আমাদেরকে ওখানে না যেতে হয়, তাহলে ওনাকে এখানে আসতে হবে। পুলিশের ব্যারিকেড সেদিন কোথায় ছিল? 14ই আগস্ট, যেদিন আমরা ভয়ানক পরিস্থিতির পুলিশের তো এই ভূমিকা ছিল না। চাইছি কলকাতা পুলিশ কমিশনার নিজে আসুন। আমরা সুরক্ষিত নই বলেই আন্দোলনটা করছি, উনি নিশ্চয়ই সুরক্ষিত, তাহলে উনি আসুন, এই পুলিশের মাঝখানেই দাঁড়ান। স্পাইনলেস হয়ে গেছে, তাই স্পাইন দিতে যাচ্ছি আজকে, এইটাই আমাদের আমরা সিম্বলিক করতে চাই। যতক্ষণ না সিপি এখানে আসবে, ডেপুটেশন জমা নেবে, নতুবা যদি উনি ওখান থেকে রেজিগনেশন দেন, ততক্ষণ আমরা এখানে বসবো। মরিয়া লড়াই। সোমবার দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে, ফের আলোচনা, ফের বোঝানোর পাল্টা প্রচেষ্টা। পেন্টিং স্ট্রিট অবধি যেতে দিলে কি অসুবিধা? You think law and order situation will arise after that? We are accepting your Sir, এই জায়গায় দাঁড়িয়ে তাহলে স্যার ব্যারিকেড, why the barricades? সবাই যতল আপনি তো লালবাজার অভিযানে ডাক দিয়েছে, লালবাজার অভিযানের এটাই সিস্টেম আছে। সিস্টেম, সেই সিস্টেমেরই কি খেসারত দিতে হলো তিলোত্তমাকে? অনর জুনিয়র ডাক্তাররা যখন খোলা আকাশের নিচে লড়াইয়ে রসদ দিলেন, তিলোত্তমার বাবা মাও। সিপি যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল। ও জীবন দিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার যে মানে ভেতরে যে ঘুঘুর বাসা, এটা হয়তো দুর্নীতি সব হয়তো বেরিয়ে আসবে। এই ডাক্তাররা রাস্তায়, তাহলে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে? খবর এলো সন্দীপ ঘোষ গ্রেফতার। রাজনীতির কারবারিরা আসলেন বটে, কিন্তু জায়গা পেলেন না। অবস্থান মঞ্চ তখন আরো একজোট, আরো এক কাট্টা, যা চলল সারা রাত নিদ্রাহীন গানের স্লোগানে। পুলিশের চাপ প্রত্যাখ্যান মঙ্গলবার সকালটা বুঝিয়ে দিল পিছু হটার প্রশ্নই নেই। বেলা বাড়তেই ফের শুরু হলো বোঝানোর পালা। चला आमी अरे आजकल मेरा प्लेन चलाচ্ছে अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। একটা জিনিস বুঝলাম জানেন তো, লক্ষ্যে পৌঁছানোর জন্য সবসময় ব্যারিকেড ভাঙতে লাগে না, লক্ষ্যে স্থির থাকলে ব্যারিকেড অনেক সময় আপনি আপ সরে যায়। আজকে দেখলাম সেটা, দেখলেন তো আপনারা। একটা কথা মনে হয়নি, আজকের পর থেকে এই ফিয়ার্স লেন, যেখানটায় ওই ব্যারিকেডগুলো ছিল, যেখানে পুলিশ আটকে ছিল এবং যেখান থেকে পুলিশ ব্যারিকেডগুলোকে সরিয়ে দিয়ে গেছিল, সেই জায়গাটাকে ফিয়ার্স লেনকে নো ফিয়ার্স লেন বলে ডাকতে পারি না আমরা? সত্যিই তো, কারণ বারবার পুলিশ কর্তাদের মুখোমুখি হয়ে পুলিশের ওরকম চাপের সামনে দাঁড়িয়ে ভেবে দেখুন, আপনারা আমার মতো সাধারণ মানুষ, পুলিশ দেখলে যাদের সবসময় বুক কাঁপে নরমালি, তাদের সামনে ওইভাবে ওই বাহিনী, বিশাল সংখ্যক বাহিনী, তাদের সামনে দাঁড়িয়ে কিভাবে শির দ্বারা সোজা রেখে দাবি আদায় করা যায়, সেটা তো আজ ফিয়ার্স লেন আমাদের শিখিয়ে দিয়ে গেল। ফিয়ার্স লেন আমাদের যাবতীয় ভয়, সেগুলো ভেঙে দিয়ে গেল। একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে যে কোনো রকম জোর না খাটিয়েও দাবি আদায় করে নেওয়া যায়, সেটা আজ ফিয়ার্স লেন দেখলো, দেখালো। এবং সত্যি কথা বলতে কি, আজকের পর না ওই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিবাদ, বিক্ষোভ, বিদ্রোহ, সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু শব্দ বন্ধ উঠে আসে, যেগুলো মানুষের মুখে মুখে করে সেগুলোই প্রতীকী হয়ে যায়। কোথাও বেলা চাও, কোথাও নো পাসারান। আজকের পর মনে হচ্ছে সেটা আরজিকর হয়ে গেল। দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনের। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।
আজ দুপুরে যখন কলকাতা পুলিশ ওই ব্যারিকেডটাকে সরিয়ে নিতে বাধ্য হলো না, তখন 2-3টে জিনিস খুব স্পষ্ট। এক, ফুলের ঘা সেটা জেকে জিনিস নয়, জানেন তো এ রাজ্যে ফুল জিনিসটা খুব স্পেশাল। এক তো আমি, আপনি, আমরা সবাই ফুল, আমাদের ফুল বানিয়ে রাখে রাজনীতি। কিন্তু তা বাদ দিয়ে আমাদের শাসক ঘাসফুল, বিরোধী পদ্মফুল। এবার এই দুই ফুলের মধ্যে ব্যালেন্স করে চলতে গিয়ে কলকাতা পুলিশকে কিন্তু যা অবস্থা হতে হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এর থেকে কঠিন পরিস্থিতি, মানে ওই স্যান্ডউইচ কথাটাও হয়তো একটু আন্ডারস্টেটমেন্ট হয়ে যাবে, জানেন তো। কিন্তু দেখুন, এর আগে কোনো ফুলের ঘাই কলকাতা পুলিশকে কিন্তু কেউ মূর্ছা খেতে দেখেননি, জানেন তো, মূর্ছা যেতে দেখেননি। আপনিও দেখেননি, আমিও দেখিনি। একবার মনে পড়ছে, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা ছবি খুব বিখ্যাত হয়েছিল, এখনও মনে আছে। ট্যাঙ্কের নলের মুখে একটা গোলাপ ফুল ঢোকানো। আজ এই জুনিয়র ডাক্তারদের গোলাপ ফুল সেই ফুলের ঘায়ে কিভাবে কাউকে মূর্ছা যাওয়াতে হয় সেটা করে দেখালো। আরও একটা জিনিস, 2 নম্বর জিনিস, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল গত 1 সপ্তাহ ধরে পুলিশের ইমেজ রক্ষায় একাধিকবার প্রেস কনফারেন্স করেছেন। বিশেষ করে আমরা একটার পর একটা ভিডিও দেখিয়েছি, ছবি দেখিয়েছি, আর উনি প্রেস কনফারেন্স করতে বসেছেন। করতেই হতো, ব্যাখ্যা দিতে বসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জিনিসগুলো যে ঠিক সত্যি সেই সার্টিফিকেটটা তো কাউকে দিতে হতো। তিনি সেটা করেছেন। দেখুন, যতই পুলিশের বিভিন্ন স্তরের কর্তারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করুক, সময় নষ্ট, শব্দ খরচ সব কিছু করেছেন তারা, তার সঙ্গে তো এই প্রেস কনফারেন্সগুলো আছেই। বিভিন্ন রকমভাবে তারা চেষ্টা করেছেন, যার মূল উদ্দেশ্য ছিল তাদের ইমেজটা পুনরুদ্ধার করা। কোথাও গিয়ে তাদের মনে হয়েছিল ইমেজটা হয়তো হারিয়ে গেছে, সেটা উদ্ধার হয়নি, বুঝলাম, জানেন তো। নাহলে হাতে শিরদাঁড়া নিয়ে এইভাবে লালবাজারে দেখা করতে আসতে পারেন আন্দোলনকারীরা, এবং সেটা তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। দেখুন, গত 2 দিন ধরে যে স্লোগান উঠল ওই ডাক্তারবাবুদের মিছিলে, মনে রাখবেন এটা ডাক্তারবাবুদেরই মিছিল। এরা পড়াশুনো করে ডাক্তার হয়েছেন, চিকিৎসা শাস্ত্রটা এরা খুব ভালো বোঝেন, মানব শরীর বোঝেন, মানব মনটাও হয়তো বোঝেন, কিন্তু এরকম রাজনীতি, বিদ্রোহ, বিপ্লব এইসবের সঙ্গে তো এদের খুব একটা যোগাযোগ থাকার কথা না। কিন্তু তারপরেও যে স্লোগানগুলো স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলগুলোর থেকে উঠলো, সেটা কিন্তু সিস্টেমের পক্ষে খুব শুভ লক্ষণ নয়। আর 3, প্রায় 24 ঘন্টা ব্যারিকেডের আড়ালে নিজেদের রেখেও যেভাবে শেষ পর্যন্ত পিছু হটতে হলো লালবাজারের কর্তাদের, তাতে কি এটাও স্পষ্ট হলো না যে কলকাতা পুলিশ এই মুহূর্তে সব থেকে বেশি যে সমস্যাটায় ভুগছে সেটার নাম সিদ্ধান্তহীনতা। তাদের একটা তাগিদ ছিল, সেটা হচ্ছে কোথাও গিয়ে মানুষজন তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলনকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করা চলবে না, সেটা মাথায় রাখতে হয়েছিল। আবার এটাও মাথায় রাখতে হচ্ছিল যে সেই শান্তিপূর্ণ আন্দোলনটা কোনো জায়গায় তাদের জন্য এত বেশি চাপ না সৃষ্টি করে ফেলে যাতে তাদের কোথাও গিয়ে মাথাটা আরও বেশি করে নিচু করতে হয়। সেটাতে আবার তাদের অন্য লোক কেউ বিভিন্ন রকম কথা বলবেন। তার সঙ্গে তো চারপাশ থেকে মানুষজনের কাছে যা ইমেজ হয়েছে, যা বলেছেন তারা, এগুলো আলটিমেটলি তো তারা মানুষ, ডেফিনেটলি তাদের ভালো লাগছিল না। কার ভালো লাগে? একটা সিস্টেমের অঙ্গ তারা, সেই সিস্টেমটাকে যদি কেউ বারবার দোষারোপ করতে থাকে, তার সাথে তার নিজের ব্যক্তিগত কোনো দোষ না থাকতে পারে, কিন্তু সিস্টেমের অঙ্গ হিসেবে ভেতরে তো একটা অসহিষ্ণুতা তৈরি হয়। সেই অসহিষ্ণু ভাবটাকে কন্ট্রোল করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল পুলিশের সামনে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। अनमोल ड्रीम लाइट खास्ता बिस्कुट খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এবার এই এতগুলো বিষয়কে চাপকে মাথায় রাখতে গিয়ে তাদের সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে
হয়তো বিভিন্ন সিদ্ধান্ত দেখে সবার মনে হতেই পারে সিদ্ধান্তহীনতা কি নেই, সেটাই কি এত সিদ্ধান্ত যদি এত রকম কন্ডিশন থাকে তাহলে তো সিদ্ধান্তহীনতায় ভোগাটাই স্বাভাবিক। দেখুন রিজওয়ানুর হত্যাকাণ্ডের কথা মনে আছে আপনাদের? তখন বাম সরকার নাড়িয়ে দিয়েছিল। রিজওয়ানুর হত্যাকাণ্ডের 27 দিনের মাথায় তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় সহ 3 পুলিশ কর্তাকে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ তিলোত্তমার ধর্ষণ আর খুনের 26 দিন। এই 26 দিনের মাথায় ওই জুনিয়র ডাক্তাররা যখন লালবাজারে ঢুকলেন, তাদের প্রধান দাবি কি ছিল? এখনকার কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ। ভাবা যায়, পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে তার সাথেই বৈঠক করতে যাচ্ছেন ওই জুনিয়র ডাক্তাররা, তাকেই স্মারকলিপি দিচ্ছেন কি না তার পদত্যাগ চাই। ভাবা যায়, শিরদাঁড়া সোজা করে হাতে শিরদাঁড়া নিয়ে এই জুনিয়র ডাক্তাররা ভেতরে ঢুকছেন, আন্দোলনকারীরা ভেতরে ঢুকছেন। ভাবা যায়, বৈঠকের সময় ওই কমিশনারের সামনে ওই টেবিলের ওপর ওই শিরদাঁড়াটা রাখা ছিল। ওটা দেখেই এটা আমার বলে কেউ কেউ লাফিয়ে উঠেছিলেন কিনা জানি না, কিন্তু একটা জিনিস জানি, জানেন তো, ওই জিনিসটার কোনো অভাব নেই আমাদের পুলিশ বাহিনীর। কিন্তু মুশকিল কি জানেন, আপনার আমার অভাবের সংসারে দেখবেন আমরা মনের বহু ইচ্ছেকে মাঝে মধ্যে ভুলে থাকতে বাধ্য হই। পরিস্থিতির চাপে হয়তো পুলিশ বাহিনীকেও কিছু কিছু জিনিসকে ভুলে থাকতে হচ্ছে, সবই সম্ভব। কিন্তু ছবিটা মারাত্মক, জাস্ট ভাবা যায় না। কলকাতা পুলিশের সদর দফতরে কমিশনারের টেবিলের ওপর আন্দোলনকারীরা বৈঠক করছেন, টেবিলের ওপর শিরদাঁড়া রাখা। এটা অন্য মাত্রা পেয়ে গেল গোটা ব্যাপারটা, জানেন তো। ঘন্টা দুয়েক পর ডাক্তারবাবুরা যখন বেরিয়ে এলেন তখন আরও কয়েকটা জিনিস স্পষ্ট হলো। প্রথমত, পুলিশ কমিশনার নাকি জানিয়েছেন যে 14ই আগস্ট রাতে আরজি করে হামলা ঠেকাতে তার বাহিনী ব্যর্থ হয়েছিল। এটা স্বীকার না করলেও যারা যারা আমরা ওই দিন যা যা দেখিয়েছি, যারা ওখানে ছিলেন তারা প্রত্যেকে জানেন। কিন্তু তাও সেদিন তিনি অত্যন্ত আবেগতাড়িত ছিলেন, খুব উত্তেজিত ছিলেন। কিন্তু আজকে স্বীকার করে নিলেন যে তার বাহিনীর ব্যর্থতা ছিল সেদিন। কিন্তু তারপরেও বাহিনী ব্যর্থ, কিন্তু আগাগোড়া নিজের কাজে নাকি তিনি খুব খুশি, এটাও বলেছেন। দেখুন, আমরা একটা জিনিস জানি, জানেন তো, আমরা যখন টিম চালাতে হয় আমরা একটা জিনিস বুঝি, আর লিডার ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ প্লেয়ার্স আর। টিমের প্লেয়াররা যেরকম, ক্যাপ্টেন সেরকম। প্লেয়াররা যত ভালো, ক্যাপ্টেন তত ভালো। প্লেয়াররা যদি খারাপ হন, বুঝতেই পারছেন, টিম ব্যর্থ আর তিনি সফল, এটা না জাস্ট ওই বাংলায় একটাই এর প্রতিশব্দ হয়, জানেন তো, বর্ণনা করার জন্য, হযবরল। তাহলে কি এর বাইরেও একটা ব্যাপার থাকে, মানে সব কটা আবার এরকম হযবরল ভেবে আমরা দুমদাম করে হাসাহাসি করে ফেললাম, এরকম ব্যাপার না। কিন্তু এর বাইরেও একটা জিনিস থাকতে পারে। তাহলে কি কোনো বিশেষ দায়িত্ব ছিল তার, যা তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন? সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তিনি যে নিজেকে সফল বলে দাবি করছেন সেটা তো মেনে নিতেই হবে। এবার দ্বিতীয়ত, যেহেতু তিনি নিজের কাজে নিজে সন্তুষ্ট, তাই তিনি এটা জানিয়ে দিয়েছেন যে তার ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই নেই, মানে তিনি নিজের থেকে ইস্তফা দেবেন না। তবে হ্যাঁ, উচ্চতর কর্তৃপক্ষ মানে হায়ার অথরিটি যদি মনে করে তাহলে তারা তাকে সরিয়ে দিতে পারে। তিনি সরে যেতে বললে হাসি মুখে সরে যাবেন। আচ্ছা, এটা বলার দরকার পড়ে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকার ক্ষমতা কারোর আছেন নাকি? কর্তার ইচ্ছেতেই তো যখন কর্ম, তখন কর্তা চাইলে সরতে তো হবেই। চিরকাল তো যুগে যুগে তো এটাই হয়ে এসছে। এটা নতুন আর কথা কি? এটা বললেও হতো, না বললেও হতো। আর আন্দোলনকারীরা তো বলেই দিয়েছেন, তাদের গিফট হিসেবে নিয়ে যাওয়া ওই স্পাইনাল কর্ড নাকি কলকাতা পুলিশ গ্রহণ করেছে। এবার উপহার যখন পছন্দ হয়েছে তখন মনে হচ্ছে হাসপাতালের বাইরে ওই প্রথম অঙ্গ প্রতিস্থাপনটা হয়েই গেল, জানেন তো। এবার অস্ত্রোপচারটা সফল হলো কি না সেটা তো সময় বলবে। বাকিটা ওই যে জুনিয়র ডাক্তাররা বললেন, সিপি নাকি বলেছেন, সবই ওপরওয়ালার ইচ্ছা। ওই দক্ষিণে খোলা
গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমাদের যে দাবি, সেই দাবি আমরা রেখেছি, সেই দাবি সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি। 12 এবং 14 তারিখের ঘটনার যে দায়ভার, সেই দায়ভার তিনি নিয়েছেন। তিনি মনে করেন এটা তাদের পুলিশি ফেলিওর। বাকি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলি সম্পর্কে তিনি মনে করেন যে তিনি না যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। কিন্তু আমরা বলেছিলাম যে স্যার আপনার এই দায়ভার নিয়ে, নৈতিক দায়ভার নিয়ে আপনার রেজিগনেশন দেওয়া উচিত। তিনি বলেছেন তিনি তার কাজে খুশি। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন যে তার দিক থেকে কোনো গাফিলতি ছিল, তাহলে তিনি হাসি মুখে তার রেজিগনেশন মেনে নেবেন। আমরা যে কাল থেকে অবস্থান করছিলাম একটা ডেপুটেশন দেওয়ার জন্য, তারই পদত্যাগের জন্য তাকে ডেপুটেশন দেওয়া, সেটা তিনি গ্রহণ করেছেন। অবস্থান বিক্ষোভ আমরা যেটা করছিলাম সেটা তুলে দেবো, কিন্তু ধর্ণা মঞ্চে আমরা ফিরে গিয়ে নিজের কলেজে যে ধর্ণা মঞ্চ চলছিল সেই অনুযায়ী আমরা আন্দোলন চালাবো। আমরা যতবার জিজ্ঞেস করেছি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে, ওনারা ততই গোল গোল করে ঘুরিয়েছেন। তাই আমরা আমাদের ওই স্পাইনটা ওনাদের ওখানে উপহার দিয়ে চলে এসেছি। কথাগুলো শুনলেন, শিরদাঁড়াটা কারোর ঠিক জায়গায় আছে, মানতে হবে। হ্যাটস অফ। এইরকম জোর কিছু জুনিয়র ছেলেপুলে যাদের অতীতে হয়তো এরকম কোনো আন্দোলনের কোনো অভিজ্ঞতাই নেই, তারা দেখাচ্ছেন ভেতরে কতটা জ্বালা থাকলে, কতটা তাগিদ থাকলে এটা সম্ভব, সেটা জানি না। জানেন তো, দেখুন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করার পর আজ সন্ধে নবান্নে গেছিলেন পুলিশ কমিশনার। বোধহয় ওপর মহলের মতামত জানতে গেছিলেন। একটা নৃশংসতম ধর্ষণ আর খুনের ঘটনা, যেটার পুলিশ তদন্ত শুরু করেছিল, তারপরেই কেন এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো বলুন তো? একটা বাহিনী যাদের ওই এখানকার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয়, যাদের বাহিনীটার, তাদের দক্ষতা, তারা চাইলে পারেন না, এরকম কোনো কাজ নেই, এখনও প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন। তাদের কেন এত প্রশ্নের সামনে পড়তে হচ্ছে? কেন তাদের ঘিরে মানুষের মনে এত সন্দেহ বলুন তো? আমি ডেফিনেট তাদের ভেতরেও একটা প্রবল অসহিষ্ণুতা, একটা অসন্তোষ কাজ করছে, কারণ তারা এই ব্যর্থতাটাকে ডেফিনেটলি মানতে পারবেন না। একটা যে কোনো, যারা খুব ভালো কাজ করেন না, তাদের হাত থেকে যদি কোনো একটা জিনিস অন্য কাউকে দিয়ে দেওয়া হয় করার জন্য, ওরা তুমি পারবে না, ওটা সিবিআইকে দিয়ে দিচ্ছি, এটা তাদের শ্লাঘায় লাগার বিষয়। কিন্তু প্রশ্নগুলো তো থাকবেই, জানেন, এগুলো তো হয়েছে, ঘটেছে। কেন একটার পর একটা ভিডিও সামনে আসার পরেই বারবার পুলিশকে সাংবাদিক সম্মেলন করে এরকম তার ব্যাখ্যা দিতে হচ্ছিল, এবং সেটা জোর করে? তাতে আবার নতুন প্রশ্ন তৈরি হয়ে গেছে, প্রশ্নের উত্তর মেলেনি, নতুন প্রশ্ন এসছে। এবার এত মিসম্যাচ তৈরি হয়ে গেছে, এত ফাঁক তৈরি হয়ে গেছে। এখন সিবিআই তদন্ত করছে, সেগুলো নিশ্চয়ই তারা খতিয়ে ঠতিয়ে দেখবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা দাঁড়িয়ে গেছে, এই সন্দেহের জায়গাটা। আজকে একটা অদ্ভুত ছবি দেখা গেছে, জানেন তো? স্কুল ছুটির পর কয়েকজন মা তাদের বাচ্চা মেয়েকে নিয়ে ফিয়ার্স লেনে এসছিলেন। কেন এসছেন জিজ্ঞেস করায় উত্তর এসছে, শুধু স্কুলের পড়া পড়লেই আর হবে না, জীবনটাকে চিনতে হলে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে প্রতিবাদটা প্রয়োজনে কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা জিনিস, অদ্ভুত একটা জিনিস। প্রতিবাদী বটে। আজ দুপুরে যখন ডাক্তারদের প্রতিনিধি দল লালবাজারে ঢুকছে, তখন পথ চলতি জনতা রাস্তার পাশ থেকে তাদের স্যালিউট করেছে, বাড়ির ছাদ থেকে উঁকি মেরে দেখছে। দেখে মনে হচ্ছিল কোনো জয়ী, কোনো যোদ্ধারা ওই অতীতে দেখতাম, হয়তো আলেকজান্ডার জয় করে ফিরছে, চারপাশ থেকে সবাই মানে উল্লাস ধ্বনি করছে, পুষ্পবৃষ্টি করছে। এগুলো সিনেমাতে দেখা যেত, জানেন তো, বর্ণনাতে পড়েছি, কিন্তু চোখের সামনে আজকে দেখছিলাম। এবার এই যে মানুষজনের এই যে অভিব্যক্তিগুলো, ওই যেখানে বলছেন সাধারণ মানুষ বাচ্চাদের নিয়ে আসছেন প্রতিবাদ শেখাতে, এটা কিন্তু বিরাট বড় প্রাপ্তি। বিশ্বাস করুন, যদি ছোট্টবেলার থেকে এই মানুষগুলো প্রতিবাদ করাটা শিখে যায় না, যে জিনিসটা আমরা ভুলতে বসেছিলাম, সেটা যদি একবার তারা ছোটোবেলার থেকে নিজেদের ভেতরটায় ঢুকিয়ে নিতে পারে, ওই সব মানুষ যেভাবে বলছেন সেই দাবিটা একভাবে উঠতে থাকে ছোটোর থেকে বড় গলায়, উই ওয়ান্ট জাস্টিস, তাহলে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হবে। এটাই কাম্য।
এটার পিছনে রাজনীতি লাগে না। মানুষ তার নিজের অধিকারকে নিজের মতো করে যদি বুঝে নিতে পারে, তার থেকে বড় ভারসাম্য আর কোনটা রাখতে পারে। অচিরেই হয়তো বাংলায় সেই ভূমিষ্ঠ হবে সেই শিশুটা, যে শুধু আর ওই আমরা ছোটবেলায় পড়তাম না আয় আমটি খাবো পেরে, শিখবে না, শিখবে আয় আন্দোলন। সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের পাঠ নিয়ে ওই যে বাচ্চাগুলো, ওই স্কুল পড়ুয়াগুলো আর যারা বাড়িতে ফিরলো, তাদের যে মায়েরা নিয়ে এসেছিলেন বা যিনি রাস্তায় দাঁড়িয়ে ওই তিলোত্তমার মায়ের জন্য চোখের জল ফেললেন, এরা সবাই একটা নিঃশব্দ বিপ্লবের সাক্ষী হয়ে গেলেন। একজন আমাদের পরিচিত, জানেন, একটা খুব কঠিন অসুখে ভুগছেন, আজকে ফোন করেছিলেন সকালবেলা, বললেন দেখো এই মানে যাবো করেও যে আরও কিছুদিন বেঁচে গেলাম না, মনে হচ্ছে বাঁচাটা সার্থক হলো। আজকে যদি বেঁচে না থাকতাম, এই দাঁতে দাঁত চাপা লড়াইটা, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদটা বাংলার মানুষ যে করতে পারে এটা অজানাই থেকে যেত। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ওদেরও শেখা উচিত, প্রতিবাদী হওয়া উচিত, সেই জন্য ওদেরকে নিয়ে এসছে আমরা। ওদেরও দেখা উচিত ছোট থেকে কিভাবে অন্যায় করে তার প্রতিবাদ করতে হয়, সেই জন্য ওদেরকে নিয়ে আসা হচ্ছে। ওদের শিখতে হবে না, আজকে এটা বন্ধ হওয়া খুব দরকার, ওদের সেফটি। ওরা এখন থেকে না লড়াই করতে পারলে কি করে চলবে? লড়াই করতেই হবে। যতক্ষণ না শাস্তি না হয় ততক্ষণ যেন আপনাদের চ্যানেলটা পাশে থাকে, আর কিছু না। চ্যানেল পাশে থাকলে লড়াইটা জমবে। আপনারা আছে বলেই আমরা অনেক কিছু জানতে পারছি। 100 বার আছে। স্যালুট, হ্যাটস অফ টু देम। এটা ছাত্রদের একটা কথা বলছি প্রথম থেকে, যে ছাত্ররা গোলাপ ফুল আর নিরস্ত্র হয়ে আজকে গেছিল তাদের দাবিপত্র নিয়ে, এবং যাওয়ার ফলে তারা যে ব্যারিকেডের সামনে পড়েছে এবং 24 ঘন্টা 25 ঘন্টা তাদের রাস্তায় বসিয়ে রাখা হয়েছে, এটা খুব প্রশাসনের থেকে আমাদের কষ্টদায়ক মনে হয়েছে। এবং আজকে তো আমরা ওদের পরিবারের সদস্য হিসাবেই মনে করছি, আমরাও একটু কষ্ট পেয়েছি। আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে, তাদের নৈতিক জয় হয়েছে, এটাই আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ এটার জন্য যে আজকে সেই সুযোগ পেয়েছে ডাক্তাররা। যার মায়ের গেছে সে তো পাবে না, সে আর কোনোদিনই তার মেয়েকে পাবে না, কিন্তু এত লোক যে আজকে এসছে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এটা শেষ যেন না হয়, এটা জাস্টিস চাই সবারই, আরজিকরের এটার যেন জাস্টিস চাই। দেখুন, একটা সময় ছিল জানেন তো, যখন মিছিল মানুষ খুঁজতো, আর আজকে কি মনে হচ্ছে জানেন তো, আজকে মানুষই মনে হচ্ছে মিছিল খুঁজে নিচ্ছেন, যেখানে পারছেন প্রতিবাদে সামিল হয়ে যাচ্ছেন। আজকে গোটা কলকাতা জুড়ে ওই বাইপাস ধরে সব হাতে হাত ধরে, এই সবাই হয়তো ওই তারা ডাক দিয়েছিলেন যারা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে জড়িত বা চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত, চিকিৎসক, চিকিৎসা কর্মী, এরা ডাক দিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তার মধ্যে কিন্তু সাধারণ মানুষ পৌঁছে গেছিলেন, তাতে সামিল হয়ে গেছিলেন। সবাই যে হাতে হাত ধরে একটা যে চেন তৈরি করেছিলেন, মানব শৃঙ্খল তৈরি করেছিলেন, তার কারণটা কি ছিল? তার কারণটা ছিল সুবিচার, জাস্টিস, প্রতিবাদ। এবার মুশকিল হচ্ছে যে কোথাও গিয়ে এটা দেখে মনে হচ্ছিল যে এটা দুটো ভাগ, জানেন তো, কলকাতার একটা ওই ব্যারিকেডের ওপারের কলকাতা আর আরেকটা ব্যারিকেডের এপাশে, যেখানে সাধারণ মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, তারা সুবিচার চাইছেন। দেখুন, উল্টো দিকটাও সত্যি। উল্টো দিকটায় যারা বসেছিলেন, যাদের হয়তো প্রতিপক্ষ বলে ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু তারাও কি সেই সুবিচার চাওয়ার আন্দোলনে মনে মনে সামিল নন? সুবিচার কি তাদেরও দরকার নেই? ডেফিনেটলি আছে। সব সময় কি সুবিচার তারাই পেয়েছেন? তখন পুলিশ যে ওই কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীদের ডেকে একটা সময় কোথাও গিয়ে বলেছিলেন তারা ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, সাহায্য চেয়েছিলেন, যেটা ওই চিকিৎসকরা বেরিয়ে এসে বলেছিলেন, তার কারণও তো তাই। তারাও তো কোথাও গিয়ে ভেতরে ভেতরে একটা বিচার চাইছিলেন, সুবিচার চাইছিলেন। সুবিচার চাইছিলেন তাদের জন্য আর কি। তাদের অকারণে দেখিয়ে দেওয়ার মতো পরিস্থিতি যেখান থেকে তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই তাদের ভাল লাগছিল না।
এবং এটা তো ঘটনা যে এই যে মুখোমুখি পাবলিক আর পুলিশ দাঁড়িয়ে গেছে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা, তাই না? এটা তো হওয়ার কথা না। পুলিশ কি নাগরিক সমাজের থেকে বিচ্ছিন্ন, আলাদা এরকম হয় নাকি? বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরাও বিভিন্ন সময় কিন্তু সুবিচার প্রার্থী হয়ে আজও রয়েছেন। সেটা কি ওই ব্যারিকেডের ওপাশে যারা ছিলেন তারা ভুলে গেছেন যে চাপা কান্নার সাক্ষী পানিহাটিতে তিলোত্তমার বাড়ির দেওয়ালগুলো থাকছে? সেই কান্না কি কোনো দিন কোনো পুলিশ কর্মীর বাড়িতে কেউ কাঁদেনি? পুলিশ কি পুলিশের কান্না মনে রেখেছে? নিশ্চয়ই মনে রেখেছে, চেপে রেখেছে হয়তো, কিন্তু মনে মনে কি সুবিচার চায়নি? আজও চাইছে না। কর্তব্য করতে গিয়ে যে প্রাণ হারিয়েছিলেন পুলিশ কর্মীরা, তাদের পরিবার কেমন রয়েছেন সেটা যদি খোঁজ নিতে যান তাহলে দেখবেন তারা আজও সুবিচার চাইছেন। কলকাতা পুলিশ শুধু দেশ নয়, বিশ্বের অন্যতম সুশৃঙ্খল পুলিশ ফোর্স। বাংলা ও বাঙালি পুলিশ অফিসারদের দক্ষতার লিগাসিটাও আজকের নয়। মুন্সি বাকাউল্লাহ, নবকৃষ্ণ ঘোষ, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, শ্রীনাথ পাল, কালীনাথ বসুর মতো দুদে অফিসারদের দক্ষতার সঙ্গে বিশ্বের যে কোনো প্রান্তের গোয়েন্দাদের তুলনা করতে হয়েছিল খোদ ব্রিটিশ নগরপাল হক সাহেবকে। হক সাহেবের আন্তর্জাতিক তুলনাটা 150 বছর আগের, কিন্তু বাংলা তথা কলকাতা পুলিশ সে তো এখনও স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমান সারিতে। ফোর্সের সেই বীরত্বে, পুলিশের সেই ঐতিহ্যেই কি সহানুভূতির হাওয়া বইছে, যে হাওয়ার বিপরীতে পাল্টা হাওয়াও বইছে? আক্রান্ত এক পুলিশ অফিসারের পাশে গোটা পুলিশ ফোর্স। এই ন্যারেটিভেই উঠে আসছে তিনটে নাম: তাপস চৌধুরী, অমিতাভ মালিক, অমিত চক্রবর্তী। মনে পড়ছে? আসুন রিকল করা যাক। গার্ডেন রিচে হরিমোহন ঘোষ কলেজের ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে গোলমাল বাঁধে। প্রকাশ্যে গুলিতে খুন হয়েছিলেন এসআই তাপস চৌধুরী। চাকরি ক্ষতিপূরণ দিয়েছিল সরকার, কিন্তু বিচার, শাস্তি পেয়েছে তাপস চৌধুরীর খুনিরা? না, বিচার আমি এখনো পাইনি। আর কেসটা কি পজিশনে আছে তাও আমি জানি না। আগে 5-6 বছর আগে তাও একটু ওরা যোগাযোগ রাখতো, সরকারি পিপি দেখছিল, তারপরে সমানে বলছে পিপি চেঞ্জ হচ্ছে। তারপরে ওখানে ভবানীর এসআই আমাকে মাঝে মধ্যে ফোন করে আপডেট দিত। তারপর থেকে আজকে যে 4-5 বছর হয়ে গেল কোনো যোগাযোগও নেই। আর আমি কার কাছে গিয়ে যোগাযোগ করব? যার নির্দেশে এটা হয়েছিল, মুন্না ইকবাল, সে তো মারা গেছে। আর ছেলেরা প্রত্যেক সময় যাচ্ছে আর ওই ফিস সার্টিফিকেট দিয়ে ওরা বেরিয়ে চলে আসছে। অভিযুক্ত মুন্না ইকবাল ও তার ছেলেপুলেরা ধরাও পড়েছিল, ছাড়া পেয়ে গিয়েছিল। বিচার অসম্পূর্ণ। গুলি চালনায় অভিযুক্ত শেখ সুহান জেলে থাকলেও তাপস চৌধুরী খুনের 11 বছর পরেও তার স্ত্রী বিচারের অপেক্ষায়। কয়েকবার ভবানী ভবনে গেছি, বিনীত গোয়েল যে এখন যে সিপি, তার সঙ্গেও দেখা করেছি। কেউ আর কোনো সদুত্তর দেয়নি, একই কথা, আপনি বিচার পাবেন। কিন্তু আজ পর্যন্ত কেসটার কি গতি প্রকৃতি আমি কিছুই জানি না। গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল দার্জিলিং। বিমল গুরুংয়ের নেতৃত্বে জেজিএম আন্দোলনের নামে অশান্তির আবহে কর্তব্যরত অবস্থায় খুন হন এসআই অমিতাভ মালিক। 8 বছর হতে চলল, কিন্তু বিচার, শাস্তি পেল অমিতাভ মালিকের খুনিরা? না, বিচার পাইনি। আমরা তো ভরসা রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে, কিন্তু উনি তো কথা দিয়েছিলেন আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, আপনার ছেলেকে বিচার পাইয়ে দেবো, আপনারা বিচার পাবেন। কিন্তু সেই বিচার আজও পর্যন্ত পাই না। বুকটা তো ফেটে যায় যখনই মনে পড়ে, এত বড় একটা সরকারি আধিকারিককে করে দিলেন, পুলিশ ডিপার্টমেন্ট একজন অফিসারকে মেরে দিল, আর কোনো বিচার পেলাম না বলছেন নিহত পুলিশ অফিসারের বাবা। বিচারের অপেক্ষায় পুলিশেরই পরিবারের এক সদস্য। উল্টে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছেন 9 অভিযুক্ত। বীরভূমের দুবরাজপুরে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি হয়। বোমা লেগেছিল পুলিশ অফিসারের শরীরে। মাস 2 হাসপাতালে লড়াইয়ের পর তার মৃত্যু হয়। 36 জন তৃণমূল নেতা কর্মী গ্রেপ্তারও হয়, কিন্তু প্রমাণের অভাবে আদালতে ছাড়া পেয়ে যায় সব অভিযুক্ত। দাদার বিচারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াবো, সেই টাইমটা আমার কাছে নেই। আমি চাই আমার দাদার সঠিক বিচার হোক, যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক। আর আমার কিছু চাপ আর নেই। বিচারের বাণী তাহলে
নীরবে নিভৃতে কত জায়গায় কাঁধে দেখলেন, যাদের আপনারা মনে করছিলেন যে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন প্রতিপক্ষ ওই ব্যারিকেডের এপাশে আর ওপাশে, আসলে কোথাও গিয়ে সবাই এক হয়ে গেছেন না? দুপাশ থেকেই আওয়াজ উঠছে না, উই ওয়ান্ট জাস্টিস। এটাই মজা। দেখুন, 14 তারিখ হামলার ঘটনা হোক বা নবান্ন অভিযানের দিনের ঘটনা, আহত পুলিশ কর্মীদের ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে পুলিশ। ভুল কিচ্ছু করেনি, কিন্তু কয়েক বছর আগে যে সমস্ত সহকর্মীকে তারা হারিয়েছে, তাদের পরিবারের দুঃখ কষ্টের কথা, সেগুলো কি ভুলে গেছে? বারবার দেখা যাচ্ছে যে পুলিশ সোশ্যাল সাইটে জনতার সাহায্য চাইছে। সেই জনতার মধ্যে নিশ্চয়ই চিকিৎসকরাও আছেন, শিল্পী, সাহিত্যিক, ক্রীড়াবিদ সবাই রয়েছেন, আমরা সংবাদ মাধ্যমের কর্মীরাও রয়েছি। তাই আমরা আমাদের দায়িত্ব পালন করছি, জানেন তো, দায়িত্ব পালনও করলাম। এই প্রাক্তন সহকর্মীদের কথা আমাদের সৌজন্যে যদি কারুর মনে পড়ে যায় তাহলে তো কোনো ক্ষতি নেই, তাই না? আজ তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ইএম বাইপাস জুড়ে যে মানববন্ধনের কথা বলছিলাম, পাটুলির থেকে উল্টোডাঙ্গা, অতটা রাস্তার মানুষ পরপর একে অন্যের পাশে দাঁড়িয়ে পড়লেন, হাতে হাত ধরলেন। কে কার পাশে দাঁড়ালেন, কার হাত ধরলেন সেটা বড় কথা নয়, মানুষ মানুষের পাশে দাঁড়ালেন, এটাই কিন্তু সব থেকে বড় কথা। এভাবেও প্রতিবাদ করা যায়। এই প্রতিবাদ সত্যি সত্যি একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসছে, যে অনুভূতিগুলো বলছে এটা কথা বলার সময়, এটা মুখ খোলার সময়, এই সময় সেই কথাগুলোই বলা দরকার, যে কথাগুলো না বললেই নয়, তাই না? স্বাধীনতার পর এই প্রথম রাস্তায় কিন্তু পশ্চিমবঙ্গ গণতন্ত্রের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন মানুষ। তাহলে গণতন্ত্রের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা কি করছেন? মানে রাজনীতিকরা, যাদের আমরা ভোট দিয়ে আমাদের দেখাশুনো করার দায়িত্ব দিয়ে দিই, তারা তাদের কাজ করছেন, তারা আইন আনছেন, আইন এনেছেন। আজকে বিধানসভায় অপরাজিতা আইন পাস করলো শাসক এবং বিরোধী। চমকে গেলেন তো? শাসক আর বিরোধী মিলেই আইনটা আজকে পাস করেছে সর্বসম্মতিক্রমে। ন্যায় সংহিতার কয়েকটা ধারাকে আরও ধারালো করেছে। এবার তাতে কি বলা হয়েছে? নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার শেষের কথা বলা হয়েছে, ধর্ষণের ক্ষেত্রে প্রাণদণ্ডের কথা বলা হয়েছে। এবার এগুলো নিয়ে বিভিন্ন মত আছে, বিভিন্ন বিতর্ক আছে। অতীতে বিভিন্ন রাজ্য তারা এই ধরনের আইন এনার যে চেষ্টা করেছে, যেখানে এরকম প্রাণদণ্ডের মতো বিষয় টিষয় আছে, সেগুলো, সেই আইনগুলো এখনও দিনের আলো দেখেনি, এই অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু তবুও আজকের দিনের জন্য এই প্রচেষ্টাটা সত্যি, বিরোধীরাও তাতে সমর্থন জানিয়েছে, ফলে ভোটাভুটিও হয়নি। শুভেন্দু অধিকারী দুটো সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন আর কি, কিন্তু সেগুলো জাস্ট দেওয়ার জন্য সেগুলো গ্রাহ্য হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে, 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা। আচ্ছা, এই যে বিস্তারিত বিবরণ, এরকম বিস্তারিত কভারেজ, বাজেট ছাড়া বিধানসভার এরকম কভারেজ আগে দেখেছেন? না, দেখেননি। তাহলে আজ দেখলেন কেন? বিষয়টা সিম্পল, স্পিকার ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি দিয়েছিলেন, তাই দেখতে পেয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন দিয়েছিলেন? সরকার কি রাজ্যবাসীকে বার্তা দিতে চেয়েছিল? সরকার কি দেখাতে চেয়েছিল রাজ্যবাসী দেখুক এই রাজ্যকে নারীর পক্ষে নিরাপদ করতে সরকার কতটা সচেষ্ট?
পুলিশের মতো সরকারও কি নিজের ভাবমূর্তি উদ্ধারে উঠে পড়ে লেগেছে নাকি? আমরা বিধানসভার অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সম্প্রচার করেছি। রাজ্যবাসী কি দেখলেন? যা দেখে দেখে তারা ক্লান্ত, তারা বিরক্ত, সেইটা দেখলেন, সেই রাজনীতি দেখলেন। যা নেতারা বাইরে বলেন তাই বললেন বিধানসভার অন্দরে। বিধানসভার ধারা বিবরণীতে কি লেখা থাকবে? লেখা থাকবে সর্বসম্মতিতে বিলটা পাস হয়ে গেছে। লেখা থাকবে মেলে দিল মেরা তুমহারা তো বিল বনে হামারা। আর মানুষ তারা কি মনে রাখবেন? তারা মনে রাখবেন কোথাও গিয়ে ধর্ষণেরও আমরা ওরা হয়। বিরোধী দল নেতা সরব হলেন রাজ্যে কোন ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছিলেন তাই নিয়ে মিডিয়া রিপোর্ট তুলে তুলে ধরেছিলেন তিনি। এবার সেগুলোর সত্যতা যাচাই না করে রেকর্ডে তুলতে রাজি হননি স্পিকার, যেরকম নিয়ম আর কি। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি দাবি করলেন কি ধর্ষণটা জাতীয় সমস্যা। বিজেপি শাসিত কোন রাজ্যে কি ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলো সব তিনি ব্যাখ্যা করে গেলেন। তার মানে রাজ্যবাসীকে যা দেখানোর চেষ্টাই সবাই করুন না কেন, যা ভেবেই লাইভ সম্প্রচার করা হোক না কেন, দিনের শেষে কি পড়ে রইল আপনার আমার হাতে? সেই রাজনীতি যা কখনো চেনা গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে পারে না, নিজের রাস্তায় চলে, নিজের স্বার্থে কাজ করে। অথচ কাজটা কি খুব কঠিন ছিল বলুন তো? একটু আমাদের কথা বাবা, আপনার আমার কথা বাবা। কারণ রাজনীতি তার চেনা গণ্ডি না ছাড়ালেও আপনি আমি তো ছাড়িয়েছি। মানুষ তো আজ রাজনীতিকদের টেনে দেওয়া ওই লক্ষণের গণ্ডি পেরিয়েছেন, হাতে হাত ধরে পেরিয়েছেন। এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। প্রমাণ লোপাট করেছেন আরজি করে। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। এবার স্পিকার সেই বক্তব্য রেকর্ড করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন, তাই সেই দাবিটা আমাদের দেখাতে পারলাম না। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন স্পিকার কোনো অংশ কাটতে বলেনি, তাই সেই দাবিটা আপনাদের দেখাতে পারছি। আপনারা তো শুনলেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্যটা রেকর্ড হয়ে গেল। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের বিরোধী দল নেতার পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এটার থেকে রাজনৈতিক মহলের মধ্যে একটা কৌতূহল হচ্ছে, জানেন তো। মুখ্যমন্ত্রী কি বিজেপির কামরাজ প্ল্যান চেয়ে বসলেন নাকি তাদের জন্য একটা কামরাজ প্ল্যান দিয়ে দিলেন? মনে আছে আপনাদের, কংগ্রেস সিন্ডিকেটের নেতা কামরাজ দলের সংস্কারের জন্য আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকটি প্রাদেশিক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সেই সময় ইস্তফা দিয়ে বসেছিলেন তার ওই প্ল্যান অনুযায়ী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি এই বিজেপির মুখ্যমন্ত্রীরা শুনে নেন তাহলে কিন্তু তাদের কামরাজের কথাই মাথায় আসতে পারে। মুখ্যমন্ত্রী কিন্তু যথার্থই বলেছেন, বাংলার বিধানসভায় পাশ এই বিলটা যদি ন্যায় সংহিতার অন্তর্ভুক্ত হয় তাহলে গোটা দেশের কাছে সেটা মডেল হয়ে যাবে।
তেমনি বাংলার বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে যদি বিজেপির সংসদীয় কমিটিতে আলোচনা হয়, সেটাও কিন্তু একটা নজির হয়ে যাবে। এমনিতে এর বাইরে নজির তো প্রচুর সৃষ্টি হয়ে গেছে, যা নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর। তিলোত্তমা কাণ্ডের পর রাত্রিরের সাথী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য। এই বিলটা হচ্ছে আরেকটা জিনিস, কিন্তু তার আগে রাত্রিরের সাথী প্রস্তাব এসে গেছে। তাতে অন্যতম প্রস্তাব কি ছিল? মহিলাদের 12 ঘন্টার বেশি নাইট ডিউটি দেওয়া যাবে না এবং মেয়েদের যত সম্ভব কম নাইট ডিউটি দিতে হবে। কেন? রাতে কর্মক্ষেত্রে মহিলারা যে নিরাপদ নন, সরকার কি ঘুরিয়ে সেটাই স্বীকার করে নিল না? তাহলে মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য হিসেবে আমরা গর্ব করি কিসের ভিত্তিতে? মহিলাদের মানসিকভাবে এই প্রস্তাব কি দুর্বল করে ফেলবে না? যেখানে শুরুতেই বলে দেওয়া হচ্ছে তোমরা পারবে না, তোমাদের জন্য একটু স্পেশাল দেখতে হবে, তোমাদের নিরাপত্তা দরকার। বারবার যদি কারোর সামনে বলেন আপনি দুর্বল, তাকে আপনি সবল করবার কথা ভাববেন কি করে? নারী ক্ষমতায়নের যুগে নিজের অক্ষমতার জন্য সরকার কি ঘুরিয়ে লিঙ্গ বৈষম্যেরই প্রচার করছে না? দেখুন, মৌলবাদী দেশগুলোতে কিন্তু মেয়েদের কাজ করতে দেওয়া হয় না। গণতান্ত্রিক দেশ তো এটা, এখানে এই বৈষম্য কেন? আর মহিলাদের বেশি নাইট ডিউটি করানো যাবে না, এই নির্দেশ মানতে গিয়ে যদি বেসরকারি সংস্থাগুলো মহিলা কর্মী নিয়োগটা কমিয়ে দেয়, তখন মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় ফের ওই রাত্রিরের সাথীর প্রসঙ্গ তোলার পর বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদ ধেয়ে এসছে। কিন্তু মজা কি জানেন? আন্দোলনকারী ডাক্তাররা তারা শুরু থেকেই এর প্রতিবাদ করছেন। আরও একটা কথা, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা কথা একদম সত্যি বলেছেন, বাংলার যদি বদনাম হয় সবার গায়ে লাগবে। গায়ে লাগছে তো সবার লাগছে। আমরা সবাই বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দল নেতা, আপনি, আমি, প্রতিবাদকারী, আন্দোলনকারী, যে যেখানে যারাই আছেন, যে স্বর চড়াচ্ছেন, যে সুবিচার চাইছেন, তারাও তো একটা জিনিসই চাইছেন প্রত্যেকে, বাংলার গায়ে যেখানে যতটুকুনি কালি লেগেছে, যা আমাদের দুর্বলতা চোখে পড়ছে, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাক। তাহলেই তো আমরা ফের একবার মাথা উঁচু করে বাঁচতে পারবো। আমরা বাঙালি, আমরা বাংলার ভালো চাই, বাংলা আমাদের সব কিছু। এটা কেউ বলে দিলেও তাই, না বলে দিলেও তাই, আমরা ভুলবো না। আমার ধারণা কেউই ভোলেন না, অন্তত এই সহজ সরল সত্যটা, এটাও সবার মনে রাখাটা খুব জরুরি। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি, সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। প্লিজ লিসেন কেয়ারফুলি, রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। কম যদি আমরা সময় দিই তাহলে আপনারা এসে আর কাকে দেখাবেন? শুধু মেয়েরা কি সবসময় ঘরের ভেতরে বসে থাকবে? আমরা কি বেরোনোর জন্য কোনো চান্স পাবো না? ডক্টরস তো আমরা তো বসে আপনাদেরকে সেবা দিচ্ছি, তার জন্য যদি আমাদেরকে সবসময় বলে থাকতে হয় যে রাত্রিবেলা আমাদেরকে বাড়িতে বসে থাকতে হবে, সেটা হবে না। সরি, এটা তো কোনো সলিউশন হলো না। আমরা এতদিন ধরে ইকুয়ালিটির দিকে যাচ্ছি, কিন্তু এরকম একটা স্টেপ নিলে আজ পর্যন্ত যা এগুলো হয়েছে পুরোটাই ব্যাকওয়ার্ড স্টেপ হয়। এটা যাদের উদ্দেশ্যে এই সমস্ত কথাবার্তা, যাদের জন্য এত কিছু প্ল্যান করা হচ্ছে, তারা কিভাবে এই গোটা বিষয়টা নিচ্ছেন সে তো পরিষ্কার বুঝতে পেরেছেন। দেখুন, কেউ না নিজেকে দুর্বল ভাবতে চান না, এবং সব থেকে বেশি একজন মানুষ প্রতিবাদী হয়ে ওঠে কখন জানেন? যখন তাকে জোর করে দুর্বল দেখানো হয়। এটাই ভাবনার ভুল।
দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছিলেন, আপনাদের মনে আছে? রামকৃষ্ণ কথামৃতের গল্পটা উল্লেখ করেছিলেন। এবার সেই গল্পটা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। কিন্তু যেটা বলার সেটা হলো রামকৃষ্ণ তো অন্যায়ের বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, কিন্তু বলে না উল্টো বুঝিলি রাম। এখানে অন্যায় ঢাকতে তো ফোঁস ফাঁস করা শুরু করেছে কিছু লোক, দেখতে পাচ্ছেন তো। এবার নিশ্চয়ই নতুন করে ব্যাখ্যা করে দিতে হবে কে কি বোঝাতে চেয়েছেন, কেন কি বলেছেন। আচ্ছা এটা বলুন তো, যে কথা বলার পর আবার ব্যাখ্যা করে দিতে হয়, সেই কথা বলার কোনো মানে হয়? আরেকটা কথা, চেষ্টা অনেকেই করে, তবু সব সাপ কিন্তু ফোঁস করতে পারে না। সর্পবিশারদরা জানেন, কিং কোবরা হলে সে রীতিমতো গর্জন করে। এখন বাংলায় যে গর্জনটা শোনা যাচ্ছে সেটা কিন্তু এই প্রতিবাদের গর্জনটা, সেটা কিন্তু কিং কোবরার গর্জন, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সেটা বাদ দিয়ে যে অন্য গর্জনগুলো শোনা যাচ্ছে সেগুলো তো খুব কম না, বিভিন্ন রকম, হয়তো সমবেত। এবার তাতে কনফিউশন ছড়াতে পারে, জানেন তো, কে কার লেজে পা দিয়েছে। তৃণমূল কর্মীরাও কিন্তু কনফিউজড, কোন পরামর্শটা মানবেন। কারণ মুখ্যমন্ত্রী বলার পর বেশ কয়েকজন নেতা ফোঁস ফাঁস শুরু করেছিলেন। কোচবিহারের উদয়ন গুহ, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, এরা অবশ্য ফোঁস করতেই অভ্যস্ত। রেড সিগন্যাল দেখলেও তারা গাড়ি ছুটিয়ে দেন, তো এই তো কোনো কথাই নেই, তো গ্রিন। এবার সেই জায়গায় গ্রিন সিগন্যালটা দেখে যারা সচরাচর একটু ওরকমভাবে করেন টরেন না, একটু নিয়ম মেনে চলেন, লাভলি মৈত্রও তিনি ওই রকমই চড়া ভাষায় কথা বলে বসেছিলেন। সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে বদলা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, সেজন্য তাকে তৃণমূল সতর্ক করেছে। অশোকনগরের নেতা ওই অতীশ সরকার, তিনি তো যাবতীয় সীমা টিমা ছাড়িয়ে চলে গেছিলেন। তিনি নাগরিক সমাজকেই হুমকি দিয়েছিলেন যে প্রতিবাদে যদি নামো তাহলে ওই মা বোনেদের বিকৃত ছবি ঘরের দেওয়াল লাগিয়ে দেবেন। এটা কেউ নিতে পারেননি, জাস্ট তৃণমূলের কোনো নেতা এটাকে নিতে পারেননি। আপাতত 1 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর তারপরেও দলের নেতারা আরও বড়, মানে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না এটা নিয়েও দেখছি সোশ্যাল মিডিয়ায় বহু নেতা লিখেছেন। স্বাভাবিকভাবেই হ্যাঁ, সবাই ওই যেরকম বাংলাকে ভালোবাসেন সেরকম নিজের দলকেও তো ভালোবাসেন, তাই না? নিজের দলকে যারা এরকম বদনাম করবেন, এই ধরনের লোকজন যদি দলের শুভানুধ্যায়ী হয় তাহলে দলের জন্য আর কোনো ওই মানে শত্রুর দরকার পড়ে না, এটা পরিষ্কার তারা বুঝতে পারছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব কঠিন কথা বলেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন জনপ্রতিনিধিদের নমনীয় হতে হবে, নাগরিক সমাজ বা ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটা অত্যন্ত যুক্তিযুক্ত একটা কথা বলেছেন তিনি, বুঝতেই পারছেন। কঠিন বললাম কারণ কিছু মানুষের এমন মানসিক একটা স্থিতি তৈরি হয়ে গেছে যারা যে কোনো রকম প্রতিবাদকেই ধরে নেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, নিজেদের দিকে টেনে নিয়ে চলে আসে, না এলেও নিজের দিকে টেনে নিয়ে আসে। এবার তারপর আবার যখন প্রতিবাদটা হয় তখন গায়ে লাগে। অথচ অভিষেক অত্যন্ত যুক্তিযুক্তভাবে বলেছেন যে আন্দোলনের অধিকার সববার রয়েছে। এবার এই জায়গাতেই আরেকটা কনফিউশনের শুরু। একটা নির্দেশ বলছে ফোঁস করতে, আরেকটা নির্দেশ বলছে নমনীয় হতে। এবার তৃণমূল কর্মীদের অবস্থাটা ভেবে দেখুন, তারা কোনটা মানবেন? গুটি কয়েক সাধু মার্কা কথা বললে আমরা কেউ খুশি হই না, কারণ এগুলো সবই ভাওতাবাজি, এগুলো সবই একটা মিথ্যার আরেকটা বেশ্যাতি করা, মানুষকে স্তব বাক্য দিয়ে বিভ্রান্ত করা। তৃণমূল একটাই দল, অথবা তৃণমূল বিভাজিত দল, বলে দিন। তৃণমূলের নেতারা কেউ কেউ বলছেন যে নাগরিক সমাজের আন্দোলন সম্পর্কে কুমন্তব্য করা যাবে না। আমি সেই সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তাকে বলি, তার সুপ্রিমো তিনি ফোঁস করতে বলেছেন, যেমন খুশি তেমন করতে বলেছেন, উস্কানি দিয়েছেন, হিংসা ছড়িয়েছেন। যদি কিছু বলার থাকে দলনেত্রীকে বলুন যে আপনি অপদার্থ এবং আপনি গোটা রাজ্যের সর্বনাশ করেছেন। দেখুন, তিলোত্তমার খুন ধর্ষণের প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটা তো সুপ্রিম কোর্টে সিবিআই জানাবে, তবে দুর্নীতির প্রমাণ যে লোপাট হয়েছে তা তো হাতে নাতে প্রমাণ মিলেছে। দুর্নীতির তদন্তে মোট 19টা নথি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার মধ্যে 9টা মিলেছে, 10টা পাওয়া যায়নি। স্বাস্থ্য ভবনকে জানিয়ে দিয়েছে আরজিকর কর্তৃপক্ষ। এবার ভেবে দেখুন, হাসপাতালের স্টোর থেকে অর্ধেকের বেশি নথিও উধাও হয়ে গেছে, উদ্ধার হচ্ছে না। তার মানে কেউ একটা কিছু কাণ্ড করেছেন, হয়তো ওই সমস্ত নথিতে দুর্নীতির প্রমাণ ছিল, যার কথা আমরা গত 2 বছর ধরে টানা বলে চলেছি। এবার প্রশ্ন হচ্ছে নথিটা গায়েব করা লোকে,
এবার ব্যক্তিটা সন্দীপ ঘোষ বলে এই মুহূর্তে আপনাকে ধরতে হবে, কারণ তাকেই তো এই যাবতীয় দুর্নীতির জন্য সিবিআই ধরেছে। আর ওই সন্দীপের নেটওয়ার্ক, তারা হাসপাতালের মধ্যে এখনও দারুণ সক্রিয় রয়েছে। মূল মামলায় অ্যাকশন চাই, তদন্ত। দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে ধরেছেন, ধরুন, কিন্তু ওটা যেন নাকের বদলে নরুন না হয়। মেডিকেল এথিক্সের জায়গা থেকে যে অভিযোগগুলো উঠে এসছে, যার দাবিতে তিনি আজ অ্যারেস্ট হয়েছেন, এরপরও স্বাস্থ্য ভবন যদি সময় নিতে চায়, তাহলে আর কিছু লজ্জার থাকতে পারে না। অতি দ্রুততার সাথে তার সাসপেনশন করুক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন যদি এখনো আলোচনা করবে, তাহলে আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন স্বাস্থ্য ভবনটাকে নতুন করে তৈরি করা। ভাবুন, এমনই প্রভাবশালী যে হাইকোর্ট ছুটিতে পাঠানোর পরেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। রাজ্য দুর্নীতির তদন্তে সিট গঠন করেছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তা সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আজ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। কখন? যখন সিবিআই তাকে গ্রেফতার করে নিচ্ছে 24 ঘন্টা হল। মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও তাকে সরানো হচ্ছে। অবশ্য 48 ঘন্টার বেশি হেফাজতে থাকলে এমনিই তার সাসপেনশন হয়ে যেত, আলাদা করে কিছু করতে হতো না। কিন্তু ওই তার তড়িঘড়ি করে এখন একটু মুখ রক্ষার চেষ্টা হলে, বললাম না, সবাই নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এখন ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে। ভাবমূর্তি আর সে আর কাকে বলবেন। আজ আদালত থেকে সন্দীপ ঘোষ বেরোনোর সময় জনতা তার ভাবমূর্তি নিয়ে যা বলেছে, সেটা তো সোচ্চারে চারপাশ থেকে শোনা গেছে। চোর চোর বলে জনতা স্লোগান দিয়েছে। এবার ভেবে দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু এই স্লোগান শোনা গেছিল। সন্দীপ ঘোষের অবশ্য বাড়তি একটা জিনিস জুটেছে, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, এই সবগুলোতে যেটা হয়নি, স্বাস্থ্য দুর্নীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সন্দীপ সেটা পেয়ে গেছেন আজকে, চাঁটা খেয়েছেন আজকে। মানে চাঁটা কথাটা বললাম তো, এটা হয়তো শুনতে কীরকম লাগছে, কিন্তু বিশ্বাস করুন, এটা সশব্দে চারপাশে অনুরণিত হচ্ছে। চোর বলে তার জনধ্বনি দেওয়া হয়েছে, আর যে চাঁটিটা, সেটা তিলোত্তমার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, চাঁটিটা কি সন্দীপের মাথাতেই পড়লো নাকি অন্য কোথাও গিয়ে লাগলো? কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।